আসসালামু আলাইকুম হোমিজ, আশা করি তোমাদের দিনকাল ভালো চলছে। কিন্তু তোমরা যারা ডিমন স্লেয়ার ফ্যান আছো তাদের দিনটা আরও ভালো করার জন্য আমি নিয়ে আসলাম ডিমন স্লেয়ারের নতুন লং ভিডিও। তবে হ্যাঁ, যদি স্পয়েল না হতে চাও তাহলে স্কিপ করে চলে যেতে পারো। আজকে কথা বলবো আমাদের আপার মুন 1 কোকোশিবোকে নিয়ে, বা বলতে গেলে ওর ফাইনাল ব্যাটেলটাকেই আজকে এক্সপ্লেন করব। এখন তোমরা বলতে পারো ডোমা, আকাজা এদেরকে বাদ দিয়ে ওকে নিয়েই কেন? ওকে নিয়ে স্টার্ট করলাম, ভালো রেসপন্স পেলে আর তোমরা চাইলে অবশ্যই বাকিদেরকে নিয়েও বানাবো। তো চলো শুরু করি। ওর ব্যাটেল স্টার্ট হয় চ্যাপ্টার 164 থেকে, যখন কিনা অলরেডি ডোমা আর আকাজা ডিফিটেড হয়ে গেছে, আর যখন কিনা মিৎসুরি আর ওবানাই মিলে নাকিমের সাথে ব্যাটেল করছে। অবভিয়াসলি নাকিমের তো ফাইট করে ওর বিওয়া দিয়ে, তো বিওয়া ও কন্টিনিউয়াসলি বাজাইতেইছে। তো বাজাইতে বাজাইতে কি হয়, মুইচিরো গিয়ে পড়ে আমাদের আবার মুন 1 অর্থাৎ কোকোশিবোর সামনে। ভাই মুইচিরো তো দেখে এত ভয় পাইছে আমাদের বেচারা, আমাদের ছোট্ট হাসিরাটা। আর মুইচিরো ফ্যানদের জন্য এই ভিডিওটা অনেক কষ্টের হবে, লাইক যারা মাঙ্গা পড়া নাই তাদের জন্য তো অনেক কষ্টের হবে। মুইচিরো কোকোশিবোর অ্যাপিরিয়েন্স দেখেই বোঝা যায় যে ও আগে একটা ডিমন স্লেয়ার ছিল। অ্যান্ড মুইচিরো তো ভাই এতই ভয় পায় যে ওর বডি ওকে যেন ব্যাটেলের জন্য রিফিউজ করছে। আর কোকোশিবাও ততক্ষণে বুঝে যায় যে মুইচিরো ওরই ডিসেন্ডেন্ট। আমাদের মুইচিরো তো ভয় পেয়ে থাকার বান্দা না, আমাদের মুইচিরো সব সাহস জুগিয়ে ব্যাটল স্টার্ট করে ওর সেকেন্ড ফর্ম দিয়ে। মুইচিরোর টেকনিক দেখে তো কোকোশিবো ওকে অনেক প্রেইজ করে। ও বলে যে আমার ডিসেন্ডেন্টের কাছ থেকে তো এমন কিছুই আশা করেছিলাম। সরি গাইজ, ভয়েসে অনেক প্রবলেম দিচ্ছে, বাট স্টিল আমি ভয়েসগুলো ভিডিওটা দেওয়ার ট্রাই করছি। একটা ডিসকাশন, মুইচিরো কিন্তু কোকোশিবোর কথায় অ্যাগ্রি করে না। ও বলে যে হতেই পারে আমি তোমার ডিসেন্ডেন্ট, বাট তোমার এক ফোঁটা ব্লাডও আমি পাইনি। অ্যান্ড ও তখন মার্ক অ্যাওকেন করে ব্যাটেল স্টার্ট করে আবারও। মুইচিরো ওর 7th ফর্ম দিয়ে কোকোশিবোকে অ্যাটাক করে। অ্যান্ড কোকোশিবো তো ভাই আরও প্রেস করে। কোকোশিবো বুঝে যায় যে এই যে মিস ব্রিদিং এটা নিশ্চয়ই মুইচিরো নিজেই ক্রিয়েট করেছে। এই কথা বলে কোকোশিবো আর থেমে থাকে না। ওর মুন ব্রিদিং এর ফার্স্ট ফর্ম দিয়ে ব্যাটেল স্টার্ট করে। অ্যান্ড প্রথম অ্যাটাকেই আমাদের মুইচিরোর হাত কাটা পড়ে যায়। বাট আমাদের মুইচিরো কিন্তু থেমে থাকে না, ও আবার অ্যাটাক করতে যায়। অ্যান্ড এইবার কোকোশিবো কি করে, মুইচিরোর যে ব্লেড ওইটা দিয়েই মুইচিরোকে পিছনে স্টাক করে দেয়। আর কিসের সাথে স্টাক করে, খাস বাংলায় বলতে গেলে খুঁটি বা খাম্বা টাইপ, ওই ইনফিনিট ক্যাসেলের ভিতরে যে খুঁটি বা খাম্বা টাইপগুলো ছিল ওইগুলোর সাথে ওকে স্টাক করে দেয়। কোকোশিবো বলে যে আমার ডিসেন্ডেন্ট হবে ডিমন, এটা আমি কখনো কল্পনাও করিনি। ও মুইচিরোকে ডিমন হওয়ার অফার করে। অবভিয়াসলি মুইচিরো সেটা অ্যাকসেপ্ট করবে না। অ্যান্ড কোকোশিবো ওকে বলতে থাকে যে আমাদের অলরেডি অনেকগুলো আবার মুন মারা গেছে, তো তুমি যদি এখন ডিমন হয়ে যাও তাহলে অবশ্যই মুজেন সামা তোমাকে অ্যাকসেপ্ট করবে। কোকোশিবো মুইচিরোকে বলে যে তোমার কাটা হাত নিয়ে কোনো টেনশন নেই, ওইটা এখনই তুমি রিজেনারেট করতে পারবে। ও আবার এটাও বলে যে যদি আবার মুজেন সামা তোমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে তোমার কপালে মৃত্যুই লেখা আছে। কেনিয়া এগুলা সব দূর থেকে দেখছিল। অ্যান্ড ও মুইচিরোকে হেল্প করার জন্য ওর গান দিয়ে কোকোশিবোকে শুট করতে যায়, কিন্তু কোকোশিবো তার আগেই পিছন থেকে এসে ওর গান যেই হাতে ছিল ওই হাতটা কেটে দেয়। অ্যান্ড তখন গেনিয়া বেচারা ওর সোয়ার্ড বের করতে যায়, বাট ওর যেই হাত দিয়ে ওর সোয়ার্ড বের করতে গিয়েছিল সেই হাতটাও কোকোশিবো কেটে দেয়। কোকোশিবো টের পেয়ে যায় যে গেনিয়া ডিমনের মাংস খায়। অ্যান্ড ও ওকে বলে যে 100 বছর আগেও এরকম একজন ছিল যে কিনা ডিমনের মাংস খেত। ও আরো বলে যে তোমাদের মতন ফেক ডিমনের বেঁচে থাকার কোনো রাইট নেই। এবং এই কথা বলার পর কোকোশিবো গেনিয়াকে মাছ থেকে কেটে দেয়। তাও গেনিয়ার না মারা যাওয়ায় কোকোশিবো বলে যে 100 বছর আগে যাকে পেয়েছিলাম তাকে তো মাছ থেকে কাটাই সে মারা গেছিল, বাট তোমার ক্ষেত্রে হয়তো তোমার গলাটাই আমাকে কাটতে। যখনই কিনা কোকোশিবো এই কাজটা করতে যায়, গেনিয়ার গলা কাটতে যায়, তখনই ব্যাটেল ফিল্ড জয়েন করে আমাদের সানিমি। তখন ভাই দুই ভাইয়ের ভিতরে একটা কনভারসেশন হয় যেটা খুবই সুইট ছিল। সানিমি গেনিয়াকে বলে যে আমি চেয়েছিলাম তোর একটা ফ্যামিলি হোক, তোর বউ বাচ্চা হোক, তুই ফ্যামিলি নিয়ে সুখ শান্তিতে থাকি, ওল্ড এজ পর্যন্ত হ্যাপি থাকিস। ও আরও বলে যে আমরা এখনো পর্যন্ত আমাদের মৃত ফ্যামিলির জন্য বা আমাদের মৃত মায়ের জন্য কিছুই করতে পারিনি। আমি চেয়েছিলাম যে তোর একটা ফ্যামিলি থাকলে আমি সেই ফ্যামিলিকে প্রোটেক্ট করতাম অলওয়েজ ডিমেনদের থেকে। সানিমি এগুলো বলতে বলতে গেনিয়ার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই আমরা, যেখানে কিনা গেনিয়ার তানজিরোর একটা কনভারসেশন ছিল, যেখানে তানজিরোকে বলছিল যে সানিমির ভিতরেও কোনো হেট্রেট দেখতে পাইনি, যেটা আমরা সিজন 4-এও দেখতে পেয়েছি। তো এই জন্য আর পুরোটা বললাম না। মোট কথা হলো, সানিমিকে তোমরা যারা খারাপ বড় ভাই ভাবো তারা সম্পূর্ণ ভুল। কারণ সানিমি চেয়েছিল জাস্ট গেনিয়াকে ভালো দেখতে, ও জাস্ট গেনিয়াকে প্রোটেক্ট করতে চেয়েছিল।
ব্যাক টু দ্য ফাইট। সানেমি কোকোশিবোকে গালি দিয়ে ফাইট করা শুরু করে। ভাই ওদের ফাইটটা এত ইনসেইন ছিল না, আমি তোমাদেরকে বলে তো বোঝাতে পারবো না, তোমরা ভিডিও থেকে দেখে নাও। বাট সানেমি অনেক ভালো ফাইট দিলেও না কোকোশিবোকে তেমন একটা ড্যামেজ দিতে পারছিল না। কোকোশিবার থেকে সানেমি ব্লিডিং স্টার্ট করে অ্যান্ড তখন কোকোশিবা ভাবে যে সানেমি হয়তো ডাউন হয়ে গেছে, বাট কিন্তু সানেমির ব্লাড টাইপটা আবার অনেক রেয়ার, যেটাকে বলা হয় মারিচি ব্লাড। অ্যান্ড এই ব্লাড ডিমানদেরকে অনেক বাজেভাবে এফেক্ট করে, মানে ডিমানরা একদম নেশাখোরদের মতন হয়ে যায়, ওরা আস্তে আস্তে স্লো হয়ে যায়। সানেমি বলে আরে বাহ, আমার এই ব্লাড তো দেখি আপার মন্দের উপরেও কাজ করে। তারপর সানেমের কিছু ফ্ল্যাশব্যাক ছিল যেটা আমি এই ভিডিওতে তো বলতে চাচ্ছি না, তাও শর্টকাটে বলি। মানে মূলত একাতেসামার ওপর ওরা তো রেসপেক্ট কিভাবে বাড়লো, ওর মা মারা যাওয়ার পরে ও ওর ব্লাড সম্পর্কে জানতে পারে, ও কালার ব্লাইন্ডও হয়ে যায়, এগুলাই ক্লিয়ার করে দেই গাইজ। মানে আমার ফোনের ইস্যুটা যারা জানো, মানে আমার ভয়েস এখন যেই ফোনটা দিচ্ছি ওটা একদম রেকর্ডই হচ্ছে না, বারবার আমার একই কথা বলতে হচ্ছে, যে কারণে দেখবা যে এক এক টাইমে বলাটা এক এক রকম হয়ে যাচ্ছে। আর তারপর রোজা রেখে এত কথাও বলা যায় না, তো তোমরা বুঝছোই কেমন কষ্ট হচ্ছে আমার ভিডিওটা বানাতে। আশা করি তোমরা আমাকে ভালো ভিউ এনে দিবা এই ভিডিওটায়। অ্যান্ড আমি এই কথাটা এবার দিয়ে 5 বারের মতন বললাম, তাও রেকর্ড হচ্ছে না। তো আমরা একটু ফাইটে ফিরে আসি। ফাইটে কি হচ্ছিল, আমাদের যে সানেমি সে গেনিয়ার গান দিয়ে কোকোশিবোকে শুট করে, তাও কোকোশিবোর একটা স্ক্র্যাচও লাগে না। আর তখনই ব্যাটলফিল্ড জয়েন করে আমাদের গিয়োমে। কথা বলে ও এন্ট্রি করে যে ডিমন স্লেয়ার কর্পস ততদিন থাকবে যতদিন না ওরা সব ডিমানদেরকে এই ওয়ার্ল্ড থেকে ইরেজ করে। কোকোশিবো হিমেজিমার স্ট্রেংথ দেখে বলে যে ও নাকি 300 বছরেও এমন কোনো সোয়ার্সম্যান দেখেনি। হিমেজিমার কাসুরিগামাকেও ও অনেক প্রেজ করে, ও বলে যে এরকম জিনিস ওদের সেনগোকু এরাতে ছিল না। হিমেজিমার একটা অ্যাটাকে কোকোশিবোর সোয়ার্ড ভেঙে গেল, ওটা তখনই আবার রিজেনারেট হয়ে যায়। আর তখনই আমাদের হিমেজিমা ওর ডিমন স্লেয়ার মার্ক অ্যাওয়েকেন করে নেয়। ও তখন বলে যে ওর এটা এখানে ইউজ করতে কোনো সমস্যা নেই, কেননা ও জানতো যে ওর বয়স অলরেডি 25 পার হয়ে গেছে। 25-এর পরে যদি কেউ ডিমন স্লেয়ার মার্ক অ্যাওয়েকেন করে তাহলে তার কাছে খুবই অল্প সময় বেঁচে থাকে। এটা কোকোশিবো ওকে বলছিল যে তোমার বয়স তো অলরেডি 27, তুমি হয়তো আজকে রাতেই মারা যাবে। ওদের ভিতরে টুকটাক কনভারসেশন হতে হতে না সানেমির ডিমন স্লেয়ার মার্ক অ্যাওয়েকেন করে নেয়। তারপর ফাইনালি মুইচিরো নিচে নেমে যায় গেনিয়ার কাছে। ওদের কনভারসেশনটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব। কোকোশিবোর কিছু চুল ফাইটের টাইমে পড়ে গিয়েছিল এবং ওর সোয়ার্ডও ভেঙে গিয়েছিল, তো মুইচিরোকে গেনিয়া বলে যে ওর চুলগুলো এনে দিতে, যাতে করে ও চুলগুলো খেয়ে নিতে পারে। তারপর আমাদের ফাইট সিনে ফিরি, যেখানে কিনা সানেমি আর গিয়োমের দুজনেরই ব্রিদিং স্টাইল আলাদা আলাদা হওয়া সত্ত্বেও ওরা খুবই ভালো করে ফাইট দিচ্ছিল। আর কোকোশিবো তো ভাই ওদেরকে প্রেস করেই যা। গেনিয়া কোকোশিবোর চুল খাওয়ার সাথে সাথেই ওর বেটার ফিল হতে শুরু করে অ্যান্ড ওর ব্লাডও খুব তাড়াতাড়ি মুভ করা শুরু করে। অ্যান্ড ও প্রথমেই শুনতে পায় মুজানের ভয়েস। মুজান কোকোশিবোকে বলছিল যে এখনই না, আমি এখনও কমপ্লিটলি হিল করতে পারিনি বা রিজেনারেট হতে পারিনি, তো তুমি ওদেরকে আরও কিছুক্ষণ আটকে রাখো। অ্যান্ড মুজান এটাও জিজ্ঞেস করছিল যে কোকোশিবো কতগুলো ডিমন স্লেয়ারদেরকে মেরেছে। অন্যদিকে আমাদের স্ট্রংগেস্ট হাসিরারা মিলে কোকোশিবোর কিমোনো তো ভাই পুরা মানে একদম পুরা নষ্ট করে ফেলে, একদম ছিঁড়ে ফেলে। তো কোকোশিবো তো ভাই অত সহজে হারার বান্দা না। তখন কোকোশিবো কি করে, ফাইটটাকে একদম সিরিয়াস নিয়ে নেয়। আর তোমরা কি জানো, কোকোশিবো কিন্তু চাইলেই মুজানকেও সারপাস করতে পারতো। তাহলে তো বুঝোই ও কি জিনিস। কোকোশিবো কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে চালু করে অ্যান্ড ভাই আমাদের সানেমের 2টা আঙুল পড়ে যায়। যদিও ওকে হিমেজিমার চেন দিয়ে না টান দিত তাহলে ওর 2টা আর্মও থাকতো না। ওরা কোকোশিবোর নেকের কাছে পৌঁছাতে যায়, বাট কোনোভাবেই হইতেছিল না। আর সানেমি চেষ্টা করে, সানেমি অনেক ইনজুর্ডও হয়ে গেছিল। আর সানেমিকে শিল্ড দিতে মাঝখানে চলে আসে টোকিটো বলে যে তোমাদের তো এখনো হাত আছে, তার মানে তোমরা এখনো ফাইটটা কন্টিনিউ করতে পারবে। ভাই মুইচিরো এন্ড গেনিয়া তো ভাই এগুলো দূরে থেকে দেখে অনেক ভয় পাইতেছিল। ব্যাটলফিল্ড জয়েন করতে অ্যাকচুয়ালি অনেক ভয় পাচ্ছিল। তো ও এটা আমি তানজিরো আর ওর একটা কনভারসেশন মনে করে ওর ভিতরে অনেক সাহস জুগিয়ে নেয় এবং ও কোকোশিবোর সোয়ার্ডটা গিলে ফেলে। অপরদিকে গিয়োমে ভাবতে থাকে কোকোশিবো এত স্ট্রং কিভাবে। অ্যান্ড এটা ভাবতেই হঠাৎ করে না ও কোকোশিবোর ভিতরে বা কোকোশিবোর বডির ভিতরে কি আছে না আছে সেটা দেখতে শুরু করে দেয়। কোকোশিবোর অ্যাটাকের মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাগুলো ছিল ওই জায়গাগুলোকে ইউজ করে টোকিটো
কোকোশিবোর একদম মিডল দিয়ে মানে কোকোশিবোর বডির মিডল দিয়ে ওর সোয়ার্ডটা ঢুকিয়ে দেয়। অ্যান্ড ততক্ষণে আমাদের কোকোশিবো বুঝে যায় যে মুইচিরো ওর মতন দেখতে পাচ্ছে, মানে মুইচিরো দেখতে পাচ্ছে যে কোকোশিবোর বডির ভিতরে কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড ততক্ষণে আমাদের কোকোশিবো এটাও বুঝে যায় যে শুধুমাত্র মুইচিরো নয়, হিমেজিমাও ওর বডির ভিতরে কি চলছে না চলছে সেটা দেখতে পাচ্ছে। অ্যান্ড ততক্ষণে আমাদের মুইচিরো ওর ব্লাড ডিমন আর্ট মানে ওর গানের উপরে ওর গানকে অ্যাজ আ ব্লাড ডিমন আর্ট ইউজ করে। ও ওর গান দিয়ে কোকোশিবোকে শুট করে। অ্যান্ড গুলি লাগার পরে ওই কোকোশিবোর ভিতর থেকে মানে কোকোশিবোর বডির ভিতর থেকে যেখানে গুলি লেগেছিল ওইখান থেকে গাছ গ্রো করতে শুরু হয়। আর ওই গাছের রুট ছিল একদম আন্ডারগ্রাউন্ডে। তার মানে তো তোমরা বুঝতেই পারছো কোকোশিবো এখানে স্টাক হয়ে গেছে। অ্যান্ড এই সুযোগ কি আমাদের হাসিরারা ছাড়তে পারে? কোকোশিবো তো ভাই নস্টালজিয়া ফিল করতে শুরু করে, কারণ এরকম ফাইট বা ওকে এত ইনজোর্ড করতে পেরেছিল 400 বছর আগে ওরই ছোট ভাই। আর ওর ছোট ভাই কে তোমরা কি জানো? ওর ছোট ভাই হইতেছে আমাদের ইয়োরিচি। তারপরে শুরু হয় আমাদের কোকোশিবোর একটা ফ্ল্যাশব্যাক, যেখানে কিনা ওর 400 বছর আগে ওর ভাইয়ের সাথে হওয়া ফাইটটাকে মনে করে। সেই রাতটা ছিল একটা ব্লাড মুন নাইট, যেখানে কিনা কোকোশিবোর মিট হয় বা দেখা হয় ইয়োরিচির সাথে। আর ইয়োরিচির রেস তখন ছিল 80। কোকোশিবো তো ভাই শক পোড়া, কারণ যে কিনা ডিমন স্লেয়ার মার্ক অ্যাওয়াকেন করে সে 25 বছরের বেশি বাঁচে না। ও এটাই ভাবতে থাকে যে ইয়োরিচি কিভাবে এখনো বেঁচে আছে, ইয়োরিচি কেন এখনো বেঁচে আছে। কিন্তু এটা ভাবতে ভাবতে ও আরও ভাবে যে আমার এই বৃদ্ধ ভাইটাকে মারতে হবে। মানে ও এটা ভাবে যে ওর তো এখন কিছুই করার নেই, ওর এখন এই বৃদ্ধ মানুষটাকে মারতেই হবে। বাট ও ভাই এই কথা ভাবতে ভাবতে আমাদের ইয়োরিচি ফার্স্টে অ্যাটাক করে। অ্যান্ড ভাই প্রথম অ্যাটাকেই কোকোশিবো হাফ শেষ, মানে পুরো বলতে গেলে হাফ শেষ। ও আর মানে ওর কিচ্ছু করার ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত ইয়োরিচি ওই অ্যাটাকের পরেই মারা যায়। জাস্ট ইম্যাজিন গাইজ, ইয়োরিচি যদি আর একটা বার করতো তাহলেই আমাদের কোকোশিবোর কাহিনী ওইখানেই খতম। আর এটা আমাদের কথা না, এটা স্বয়ং কোকোশিবোরই কথা। অ্যান্ড ব্যাক টু দ্য ফাইট, অবভিয়াসলি কোকোশিবো এত সহজে তো হারার বান্দা না। ও কি করে, ওর ফুল বডি থেকে সোয়ার্ড বের করে। ভাই আমি কি বলবো, ওই টাইমে না মুইচিরো মাঝখান থেকে কাটা পড়ে যায়। আল্লাহ, আমি তো মানে মাঙ্গাতে দেখেই আমি কান্না করতে করতে শেষ। আর শুধু মুইচিরো না, মুইচিরো তো মাঝখান থেকে কাটা পড়ে। গেনিয়া ভাই, মানে গেনিয়ার বিষয়টা আমি কিভাবে এক্সপ্লেন করব, তোমরা দেখেই বুঝে নাও ভাই। মানে কিছু সিন মানে মুখে বলে এক্সপ্লেন করা যায় না, বিষয়টা এরকম হয়ে গেছে। গেনিয়া আর মুইচিরো ফ্যানদের জন্য খুবই বেদনাদায়ক, মানে ডিপ্রেসড হয়ে যাবা তোমরা পুরো এই মুভিটা যখন আসবে। কোকোশিবোর নেক্সট অ্যাটাকের আগে মুইচিরো বুঝে ফেলে যে কোকোশিবো আবারও অ্যাটাক করছে। আর এটা বোঝার পরে মুইচিরো ভাবতে থাকে, ভাই আমি এখন কি করবো? কজ সানেমি আর হিমেজিমা তো ভাই মরে গেলেও কোকোশিবোকে মারবেই। বাট ওদের তো এখনো মুজানকে ফাইট করতে হবে, মুজানের সাথে ফাইট করতে হবে। তো ও এটা ভাবতে ভাবতে ওর যেই সোয়ার্ডটা কোকোশিবোর ভিতরে ছিল সেটা হয়ে যায় রেড। অ্যান্ড কোকোশিবো আর অ্যাটাকটা করতে পারে না। অপরদিকে গেনিয়াও ভাবতে থাকে যে ওর গুলিগুলা তো এখনও কোকোশিবোর ভিতরেই আছে। তো ও আবারও ওর ব্লাড ডিমন আর্ট ইউজ করে। অ্যান্ড আবারও একটা গাছ কোকোশিবোর ভিতর থেকে হয়ে যায়। অ্যান্ড গাইজ, এইটাই ছিল আমাদের গেনিয়ার ফাইনাল অ্যাটাক। তোমাদেরকে আর কি বলবো, আর বেশি কষ্ট দিতে চাইছি না। তো গেনিয়া আর মুইচিরোর বিষয়ে অ্যাকচুয়ালি আমি খুব কমই বলবো। আর ফাইটের পরে গেনিয়া আর মুইচিরোর সাথে কি হয় সেটাও আমি বলবো না। আর কোকোশিবোর কথা যদি বলি, তাহলে কোকোশিবো তো অবভিয়াসলি আবারও স্টাক হয়ে গেছে। তখন কোকোশিবোর আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইয়োরিচি আর ওর একটা কনভারসেশন নিয়ে মূলত ছিল ফ্ল্যাশব্যাকটা, যেখানে কিনা কোকোশিবো ইয়োরিচিকে বলছিল আমাদেরকে কেউ সারপাস করতে পারবে, আমাদের থেকেও কেউ স্ট্রং হতে পারবে। আর তখন ইয়োরিচি উত্তরে বলে, হ্যাঁ অবশ্যই আমাদের থেকেও কেউ স্ট্রং আসবে, আমাদের কেউ সারপাস করবে, আমাদের ফিউচার জেনারেশন আমাদের থেকেও স্ট্রং হবে। আর ওই কনভারসেশন চলতে চলতে আমাদের সানেমির সোয়ার্ড আর কিয়োমের কাসুরিগামাও রেড হয়ে যায়। আর ফাইনালি ওরা কোকোশিবোর নেক ক্ল্যাশ করতে পারে বা নেকটাকে কাটতে পারে। অ্যান্ড তখন কোকোশিবো ভাবছিল যে কি রে ভাই, এরা এত স্ট্রং হলো কিভাবে, এরা কিভাবে এত ফাইট করতেছে, এগুলাই ও ভাবতে থাকে। কোকোশিবো আরও ভাবতে থাকে যে ওরা তো সান ব্রিদিং এর ইউজারও না, তাহলে ওদের সোয়ার্ড কিভাবে রেড হলো। ব্যাকটার হাসিরাজ ওরা যখন দেখলো যে কোকোশিবোর ব্লিডিংটা স্টপ হয়ে গেছে, তো ওরা অ্যাটাক করতেই থাকে। বাট আমাদের যে কোকোশিবো সে ভাবে যে ভাই এখন তো
মুচিরোর সোয়ার্ডও নেই আর গেনিয়ার ব্লাড ডিমন আর্টও নেই। তো ও ভাবে যে এখন আমি রিজেনারেট হয়ে গেলে আমি বাঁচতে পারবো, কিন্তু ও যখন ওর হেডটাকে রিজেনারেট করে তখন ওর চেহারা ও সানেমের সোয়ার্ডে দেখতে পায়। অ্যান্ড ওর চেহারা দেখার পরে তো ভাই ও পুরাই মানে হতবাক হয়ে গেছে যে ভাই ও কী ছিল আর কি হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি ওর আর রিজেনারেট হতে পারে না, যেখানে মুচিরোর সোয়ার্ডটা ছিল ওইখান থেকেই ওর শেষ হওয়া শুরু হয়। ও ভাবতে থাকে কেন ও হেরে যাচ্ছে, ও কেন আর রিজেনারেট করতে পারছে না। এগুলা ভাবতে ভাবতে ও রিয়েলাইজ করে যে ও অ্যাকচুয়ালি ইয়োরিচি হতে চেয়েছিল। ও এখন যেমন আছে ও এরকমটা চেয়েছিল না। অ্যান্ড ওইগুলা ভাবতে ভাবতে ওর ফাইট করার উইল হারিয়ে ফেলে। আর তারপরেই শুরু হয় কোকোশিবোর ব্যাক স্টোরি। এটা আমি তোমাদেরকে খুবই শর্টকাটে বুঝিয়ে দিতে চাচ্ছি, আর যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও তাহলে আমার একটা ভিডিও লিঙ্ক মানে ইয়োরিচির ব্যাক স্টোরির ভিডিও লিঙ্ক থাকবে, ওটা তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো ইয়োরিচি আর কোকোশিবো ছিল টুইন ব্রাদার। কোকোশিবো ছিল বড় ভাই আর কোকোশিবোর অ্যাকচুয়াল নাম ছিল মিচিকাৎসু। আর ইয়োরিচি ওর ছোট ভাই হওয়া সত্ত্বেও ইয়োরিচি কোকোশিবোর থেকেও আরও অনেক বেশি স্ট্রং ছিল। ইয়োরিচি ছিল নাম্বার 1 বা বলতে গেলে সব থেকে বেস্ট সোয়ার্ডম্যান সেঙ্গোকুইরার। তো এগুলা নিয়ে জেলাস ছিল, তো মানে এগুলা নিয়ে তো জেলাস ছিলই। সাথে সাথে যখন নাকি ও জানতে পারে যে ডিমন স্লেয়ার মার্ক অ্যাওয়াকেন করলে বা যাদের ডিমন স্লেয়ার মার্ক আছে তারা 25 বছরের বেশি বাঁচবে না, তখন ও মুজানের অফার অ্যাকসেপ্ট করে ডিমন হয়ে যায়। ও যখন মারা যাচ্ছিল ও শুধু ইয়োরিচির ফেসটাকেই মনে করতে পারে, ওর বউ বাচ্চা ফ্যামিলি কারোর কথাই ও মনে করতে পারে না, কারোর চেহারাই ও মনে করতে পারে না। ও ভাবতে থাকে যে ইয়োরিচির সান ব্রিদিং এর ইউজার এখনো আছে, ও তানজিরোর কথা ভাবে, কিন্তু ওর ব্রিদিং এর কিন্তু কোনো ইউজার নেই। ও ভাবতে থাকে যে ও নিজের হাতে ওর নিজের ডিসেন্ডেন্টকে মেরে ফেলেছে, ও এই এতগুলো ডিমন স্লেয়ারের সর্জম্যানের কি অবস্থা করেছে, এইগুলাই ভাবতে থাকে। অ্যান্ড এইগুলা ভাবতে ভাবতেই আমাদের আপার মুন 1-এর কাহিনী শেষ হয়েও হলো না শেষ। ও শেষ হয়ে যাওয়ার পরে ওর ড্রেসের ভিতর থেকে পাওয়া যায় একটা বাঁশি। এখন তোমরা নিশ্চয়ই ছবি দেখে ভাবতেই পারো এই বাঁশির কাহিনী কি, সেটা এখন তোমাদেরকে এক্সপ্লেন করছি। তোমরা কি জানো কোকোশিবো ইয়োরিচিকে যতই হেড করতো না কেন, মানে অনেক হেড করতো বাট পুরোপুরি কিন্তু হেড করতে পারেনি। ওই বাঁশিটা ছিল ইয়োরিচির, যেটা কিনা ইয়োরিচিকে কোকোশিবো দিয়েছিল। অ্যান্ড কোকোশিবো ওই বাঁশিটাকে খুব যত্ন করে নিজের কাছে রাখে ইয়োরিচি মারা যাওয়ার পরে। ইয়োরিচিকে যখন নাকি ও মাঝখান থেকে স্লাইস করে তখন ওই বাঁশিটাও স্লাইস হয়ে যায়। তখন ও বুঝতে পারে যে ভাই ইয়োরিচি তো ওকে ভালোই বেসেছিল। আর তখন কোকোশিবোর 3টা চোখ থেকে পানি বের হয়, মানে ওর অর্ধেক হৃদয় তো ইয়োরিচিকে হেড করতো বাট ওর বাকি অর্ধেক হৃদয় কিন্তু ইয়োরিচিকে স্টিল ভালোবাসত। আর আমি আগেই বলেছি ব্যাটেল শেষে মুইচিরো আর গেনিয়ার সাথে কি হয় সেটা আমি বলবো না, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। 164 থেকে 178 চ্যাপ্টার পর্যন্ত কোকোশিবোর ব্যাটেলটা ছিল, তো তোমরা চাইলে নিজেরাও পড়তে পারো, কেননা আমি কিন্তু অনেক কনভারসেশনে স্কিপ করেছি। যেগুলো নাকি কোকোশিবোর ছিল ওইগুলো আমি স্কিপ করিনি, মানে যেগুলো তোমাদের জানা দরকার ছিল ওগুলো আমি বলেছি, বাট কিছু কিছু আমি স্কিপ করেছি। তো তোমরা যদি চাও পড়তে তাহলে তোমরা চ্যাপ্টার 164 থেকে 178 পর্যন্ত পড়তে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। আর যেহেতু আমি একদম বলতে গেলে এত লং ভিডিও বানাইনি, এর আগেটা ছিল 17 মিনিটের, এটা অলমোস্ট প্রায় 20 মিনিটের হয়ে গেছে। তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা সেটা মাইন্ড করো না, আমাকে বলো যে আপু এখানে ভুল হয়েছে ওইখানে ভুল হয়েছে। আর অবশ্যই নেক্সট টাইমে ঠিকঠাক হবে লং ভিডিও, কেননা আমি ট্রাই করবো এখন মাঝে মাঝেই লং ভিডিও দেওয়ার। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তোমাদের অপিনিয়ন জানাবে, কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক করতে হবে অবশ্যই তোমরা জানাবে, আমি একদমই মাইন্ড করবো না। আর যদি তোমাদের খারাপ লাগে ভিডিও তাহলেও তোমরা বলতে পারো, আমি কোনো মাইন্ড করবো না। তো সবাইকে আল্লাহ হাফেজ।